আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়েরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব, তাই চলে আসলাম রান্নাঘরে। আগে হচ্ছে চালটা ধুয়ে ভাতটা চড়িয়ে দিব। তো যাই রান্না করি সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরুতেই বলে দিই, যদি আমার ভিডিওটি মানে ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। সকাল থেকে অনেক বৃষ্টি, তো এখনও এই যে অন্ধকার হয়ে আছে সব কিছু, খুব বৃষ্টি হচ্ছে। আর আমি হচ্ছে অনেকগুলো কাজ করছি সকাল থেকে, একদম আমি আজকে ভোর 6টা বাজে উঠেছি। সকাল থেকে অনেক বেশি কাজ করা হয়েছে। কাজ বলতে আর কি ঘরের টুকটাক, যেমন ওই যে অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল ঘরটার, তো এগুলো হচ্ছে সব পরিষ্কার করেছি। তারপর কাপড় ধুয়েছি অনেকগুলা। এখন হচ্ছে জোহরের নামাজটা আদায় করে আমি রান্না করতে চলে আসছি। তো ভাতটা চড়িয়ে দিলাম, আর এখানে হচ্ছে যে ইলিশ মাছ রান্না করব। আমি ইলিশ মাছ একসাথে 2টা করে এইভাবে একটা পলিতে রেখেছিলাম, তো 2টা তো আর রান্না করব না, একটাই রান্না করব। তো 2টা একসাথে ভিজাচ্ছি, একটু গলে আসলে যখন ছুটে যাবে তখন একটা আবার পলিতে করে রেখে দিব, আর একটা হচ্ছে কেটে রান্না করব। তো এই খবরে দেখলাম, তারপর সবাই বলতেছে যে ইলিশ মাছের দাম নাকি কমেছে। তো আসলে জানি না, আমার কাছে অত কম মনে হয়নি, আগের মতোই মনে হয়েছে। তো এই তো মাছটা ভিজুক আর ভাতটা হোক। আর এখান থেকে এই যে আপনাদের একটু দেখালাম কি সুন্দর ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে না আমার ভিডিও ক্লিপ নিতে খুব ভালো লাগে। এই যে দেখেন টিনের বাড়িগুলো একদম ভিজে ভিজে গিয়েছে। এই যে খুব ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার। আর এই যে গাছপালা একদম সবুজ, দেখতে কিন্তু চোখে একটা শান্তি লাগে। আর এখানে হচ্ছে যে এরকম দড়ির মতো করে দিয়েছে, যাতে দড়িটা এইভাবে সমান সমান করে বেঁধে দিয়েছে, যাতে শাকসবজি সুন্দরভাবে আর কি হতে পারে, বাড়তে পারে। আর এখানে এসে দেখি যে ভাতে বলক চলে আসছে। এখন একটু ভাতটা হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিব। আজকে বেশি কিছু তেমন রান্না করব না, ভাত ডাল রান্না করব, আর হচ্ছে ইলিশ মাছের টমেটো দিয়ে একটু ভুনা করব। এই তো অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করছে, নিজের হাতের না, অন্যের হাতের ভর্তা খেতে ইচ্ছে করছে। আমার নিজের হাতের ভর্তা না কেন অনেক সময় ভালো লাগে না। অনেক সময় নিজের হাতে খেতে খেতে মন চায় যে অন্য কেউ যদি একটু রান্না করে দিত, তো এরকম আর কি মনে হয়। তো তারপরে এই যে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে মাছটা একটু গলেছে, বরফটা ছুটেছে, এখন হচ্ছে যে পলিতে করে রেখে দিব। তবে মাছটা যখন, এখন তো ভয়েস ওভার দিচ্ছি, আগে আর কি মাছটা তো আগে মানে খেয়েছি রান্না করে, তো পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, মাছটা তো অনেক কাটা ছিল, যেহেতু ছোট মাছটা তো একটা বড় না, কিন্তু কাটা ছিল। তবে মাছটার স্বাদ ছিল খেতে, কিন্তু হচ্ছে একটু কাটা ছিল, আমার ছেলের খেতে অসুবিধা হয়েছে আর কি। তো এই তো এখন এই যে ডালটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা ঘুটনি দিয়ে একটু ঘুটে নিব। আমার কাছে মসুরের ডাল ঘন চাইতে পাতলাটা ভালো লাগে, আমাদের বাসায় পাতলাটাই সবাই বেশি পছন্দ করে। ছোটোবেলায় হচ্ছে আমি আমার নানুর হাতের পাতলা ডাল খেতাম। এখনও মনে করি বলতে আসলে নানু এখনও জীবিত আছে, ওনার বয়স প্রায় 109 বছরের মতো হয়ে গিয়েছে, 109-10 হবে এরকম। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে আরও হায়াত দেয়, আরও অনেক দিন বেশি বেঁচে থাকে। তো এই যে ডালটা এখন ঘুটে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে আবার হচ্ছে আর একটু ঘুটে নিব। এই তো পাতলা ডাল, আর হচ্ছে আলু ভর্তা থাকলে সাথে আরও বেশি ভালো লাগে। আলু ভর্তা, পাতলা ডাল, তারপর হচ্ছে এই যে আরেকটা হচ্ছে ভোটমরিচের, যেটা বোম্বাই মরিচ বলি আমরা, এটার আচার, হ্যাঁ এটা দিয়ে খেতে খুব দারুণ লাগে। আলু ভর্তা, ডাল আর হচ্ছে ভোটমরিচের আচার থাকলে তো কোনো কথাই নাই। অন্য যে কোনো খাবারকে হচ্ছে এটা, অন্য যে কোনো খাবারের সামনে এটা হচ্ছে কি বলবো আর কি, অন্য খাবারকে ফেল করে দিবে। তো এই তো, আর এই যে ডালটা আমার ফুটে উঠেছে, তো আর কি বলক এসে পড়েছে। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, এখন এটা বাগার দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে অনেকে বাগার দেয়, তো আমি হচ্ছে আজকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেবো। আমি এক এক সময় এক একটা দিয়ে বাগার দিই, কখনো পাঁচফোড়ন দিই, আবার কখনো পেঁয়াজ রসুন দিই। আর পাঁচফোড়নের যখন দিই তখন 2টা শুকনো মরিচ সাথে দিয়ে দিই। এই যে দেখেন এতক্ষণ ছিল বৃষ্টি, এখন হচ্ছে আবার রোদ উঠেছে।
এই বৃষ্টি এই রোদ এমন আর কি ওয়েদার যাচ্ছে। আর প্রচুর গরমও হচ্ছে অনেক বেড়ে গিয়েছে, কারণ একসাথে একটানা অনেকক্ষণ বৃষ্টি হলে বা একদিন যদি বৃষ্টি হয় তাহলে একটু গরমটা কমে, আর একটু বৃষ্টি হয়ে যদি আবার রোদ উঠে তখন কিন্তু গরমটা মনে হয় যে আরও বেশি বেড়ে যায়, আর গরমে কাজকর্ম করতেও অনেক পেরেশানি লাগে আর কি। তো এই তো আমি তেলের মধ্যে এই যে রসুন আর পেঁয়াজটা হচ্ছে এইভাবে ভেজে নিচ্ছি। ডালটা আমি বাগার দিব। এই যে ডালটা বাগার দেওয়া শেষ। এখন আর এটাকে বলক দিব না। এই ডালটা বাগার দেওয়ার পরেই চুলাটা হচ্ছে অফ করে দিতে হবে, বেশিক্ষণ হচ্ছে ফুটানো যাবে না, নাহলে আর কি বাগারের স্বাদটা চলে যাবে। এইখানে হচ্ছে আমি সিঙ্কের মধ্যেই মাছটা রেখে এটার আঁশটা তুলে ফেলবো। সিঙ্কের মধ্যে আঁশটা তুললে হয় কি এটা আশেপাশে হচ্ছে ছিটকে পড়ে না, আর বটির মধ্যে করতে গেলে তো আশেপাশে অনেক জায়গায় ছিটে যায়, তখন হচ্ছে পরিষ্কার করতে আরও বেশি টাইম লাগে। আর সিঙ্ক তো আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ রান্নাঘর যদি রান্নার আগে পরিষ্কার না হয় তখন কিন্তু রান্না করতেও ভালো লাগে না। আর সিঙ্ক হচ্ছে এমন একটা জায়গা যেটা পরিষ্কার না রাখলে হয় না। তো এই যে আমি প্রত্যেকবার রান্নার পর প্রত্যেকবার সিঙ্কটা হচ্ছে এইভাবে ডলে ডলে ধুয়ে ফেলি। আর হচ্ছে এই যে আমি মাছের আঁশটাটা এইভাবে করে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এখন শুধু ধুয়ে টুয়ে বটির মধ্যে পিস পিস করে কেটে নিলেই হলো। আর এইভাবে যে আঁশটাগুলো একবারে আমি পানি দিয়ে ধুয়ে এখান থেকে হচ্ছে ময়লার ডাস্টবিনে ফেলে দিব। তো এই তো মাছটা আরেকটু গলতো, আমার হচ্ছে হাতে সময় নেই, তাই এই যে আঁশটাগুলো উঠাতে একটু সময় লাগছে। আর মাছটা যদি আরও সুন্দরভাবে গলতো তাহলে আরও মানে ইজিভাবে উঠানো যেত, কিন্তু আমার হচ্ছে আমি সকাল থেকে অনেক কাজ করেছি, তো রান্না বান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই আর কি মাছটা ভালোভাবে মানে গলার জন্য সময় দিতে পারিনি। যতটুকু গলেছে আর কি উঠিয়ে এইভাবে আর কি এখন কেটে টেটে তারপর ধুয়ে রান্না করে ফেলবো। তো এই যে আমার মাছের এইভাবে আঁশটা ছাড়ানো শেষ। এখন আমি আবার একটু ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি। ইলিশ মাছ আসলে অত একটা ধুতে হয় না, মানে আগে আমার হচ্ছে মুরব্বি থেকে শুনেছি আমি যে ইলিশ মাছ, গরুর গোশ এগুলো নাকি বেশি ধুলে এই স্বাদ চলে যায়। তো অন্যান্য মাছ যেমন আমরা লবণ দিয়ে অনেকক্ষণ ধুই, তো ইলিশ মাছ নাকি অত একটা ধুতে হয় না। তো এই যে দেখেন আমার এই যে আঁশটাগুলো আমি এভাবে পানি দিয়ে হচ্ছে করে দিলাম। এখন পুরো জায়গাটা একটু পানি দিয়ে ওয়াশ করে এখন এই যে এখান থেকে আমি হাতে করে নিয়ে ময়লাতে হচ্ছে ফেলে দিব। আর হচ্ছে রান্না বান্না শেষ করে বাবুকে নিয়ে একটু হচ্ছে নিচে যাব পার্কে। এখানে সামনে একটা পার্ক আছে, ওখানে হচ্ছে ওকে একটু ঘোরাতে নিয়ে যাব, কারণ ও হচ্ছে কান্না করতেছে, বলতেছে যে আমি একটু বাইরে যাব। আসলে বাচ্চারা কি করবে ঘরে, মনে করেন পড়াশোনা আর হচ্ছে টিভি মোবাইল এগুলো দিয়ে আর কতক্ষণ, বাচ্চাদের ওদের একটু মাঝে মধ্যে ঘোরালে হচ্ছে ভালো হয়। তো এই জন্যই তাড়াহুড়া করে আরও রান্না করতেছি, ওকে হচ্ছে বাহিরে নিয়ে যাব একটু। আর এই যে কাটা শেষ মাছটা আমি হচ্ছে বেশি মানে অত একটা মানে কুচি কুচি বেশি ছোট পিস করিনি, কারণ মাছটা এমনিতেই ছোট। এই তো 5-6টা এরকম পিস হয়েছে আর কি। এই যে এরকম সাইজের হচ্ছে পিস করেছি। এই যে আমি হচ্ছে ভালো করে 3-4 বার হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছের লেজের ভর্তাও খেতে কিন্তু ভালো। পদ্মার থেকে কি ইলিশ মাছ খেয়েছেন, ওইখানে হচ্ছে লেজের ভর্তাটা ওনারা অনেক রকম মশলা দিয়ে করে। ওনারা হচ্ছে শুকনো মরিচ দেয়, তারপর পেঁয়াজ, সরিষার তেল, লেবু, হ্যাঁ এগুলো অনেক কিছু দিয়ে ওনারা ভর্তাটা করে, ধনিয়া পাতা। আমিও একবার হচ্ছে বাসায় করেছিলাম, কিন্তু ওনাদের মতো ওই এক্স্যাক্টলি যে মানে স্বাদটা সেটা আসে না, ওই টেস্টটা। ওনারা মনে হয় আরও অন্য কোনো মশলা ইউজ করে। তো আমি গিয়েছি 2বার গিয়েছি, তো 2বার 2 জায়গায় লেজ ভর্তাটা খেয়েছি। তো এক এক দোকান এক এক হোটেল রেস্টুরেন্টে এক এক রকমের আর কি লেজ ভর্তার স্বাদ লাগে। তো এই তো মাছটা আমার ধোয়া শেষ। এখন আমি অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটা হচ্ছে মেখে নিব, মেখে হচ্ছে ভেজে নিব তেলে। ভেজে তারপর হচ্ছে টমেটো দিয়ে দো পেঁয়াজা করে আর কি ভুনা করে নিব। এই তো এই যে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাছটা হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। আর পদ্মায় কিন্তু সরিষার তেলের মধ্যে ইলিশ মাছটা ভাজে,
একদম 1 বোতল সরিষার তেল ওনারা ঢেলে দেয়, ঢেলে তারপর ভাজে। এই কারণে মাছটা আরও বেশি হয়তো বা খেতে ভালো লাগে। আর ওইখানে তো গরম গরম খাওয়া হয়, কারণ এখানে তো আমরা রান্না করে কিছুক্ষণ হচ্ছে ডাইনিংয়ের উপর রাখি, তারপর আরও অন্যান্য কাজ থাকে, শেষ করে তারপর খাই। কিন্তু ওইখানে তো আর কি সাথে সাথে খাওয়া হয়, এই কারণে হয়তো বা স্বাদটা আরও বেশি লাগে। আর পদ্মা পাড়ে মাছের চাইতে মনে হয় যে ভর্তার দাম বেশি। ওইখানে অনেক ধরনের ভর্তা থাকে, যেমন বেগুন ভর্তা, কালিজিরা ভর্তা, হ্যাঁ। লেজ ভর্তা তো ইলিশ মাছের সাথেই মানে ওনারা দেয়। আর হচ্ছে কারণ এই যে ইলিশ মাছটা আমরা মানে কিনি, ওইখান থেকেই লেজটা হচ্ছে যদি বলি যে ভর্তা করে দেন, ওইটাতেই দেয়। কিন্তু আর অন্যান্য ভর্তা হচ্ছে আলাদা কিনে নিতে হয়। তো ভর্তার দাম একটু আমার কাছে ওইখানে বেশি মনে হয়েছে। যেমন বেগুন ভাজা, তারপর কালিজিরার ভর্তা, বেগুনের ভর্তা, আরও অনেক ধরনের ভর্তা থাকে যেগুলোর দাম একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়। তো যাই হোক, ওখানে তো আর কি সবাই এমনিতে ঘুরতে যায়, তো 1-2 বার খেলে কোনো সমস্যা না, একটু দাম দিয়েই খেলাম না হলে। তো এই তো এখন এই যে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে নিলাম। তো তেলটা এখানে একটু কালো মনে হচ্ছে, এখানে এটা কোনো ব্যাপার না আসলে, কারণ এই যে হলুদ দিয়েছি না, মাছে হলুদ দিয়ে যেহেতু ভেজেছি, তাই তেলটা একটু কালো কালো মনে হইতেছে, বাট কোনো সমস্যা নাই, ইলিশ মাছের তেল, প্রবলেম হবে না। তো এই তো এখানে আমি তেলটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ইলিশ মাছে অত বেশি মশলা লাগে না, শুধু একটু হলুদ গুঁড়া আধা চা চামচ আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়া আর আধা চা চামচের মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। অনেক বাসায় হচ্ছে লবণ বেশি খায়, আবার অনেকের বাসায় হচ্ছে লবণ কম খায়। তো লবণটা আসলে টেস্ট বুঝে দিবেন তরকারিতে সবসময়। তো এই তো পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার বড় খালার বাড়িতে যখন যাই, উনি কিন্তু খুব স্বাদের রান্না, মানে খুব স্বাদ করে রান্না করতে পারে, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে লবণ বেশি দিয়ে দেয় তরকারিতে। ওনাদের বাসায় লবণ সবাই বেশি খায়, তো আমরা আবার লবণ কম খাই। তো এই লবণের জন্য আর কি খাবারটা মুখেই দেওয়া যায় না, তো এরকম। তো এইটাই আর কি, এক এক ফ্যামিলিতে লবণ একটু বেশি খায়, এক এক জায়গায় হচ্ছে লবণ কম খায়, তো লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে হচ্ছে যে টমেটো দিয়ে আমি একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবার এর মধ্যে পানি দিয়ে দিব। এই যে এখান থেকে কিন্তু পানি ছেড়েছে, টমেটো দিয়ে নাড়ার পরে এখান থেকে পানি ছেড়েছে। টমেটোটা আমি একটু খুন্তি দিয়ে আধা ভাঙা করে দিব। একটু এইভাবে আধা ভাঙা করে তারপর হচ্ছে আবার একটু পানি দিব। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু এভাবে আধা ভাঙা করে দিচ্ছি। এই তো এভাবে করে আধা ভাঙা করে তারপর হচ্ছে পানি দিয়ে একবারে মাছটা দিয়ে বসিয়ে দিলে একটু শুকিয়ে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট রান্না। মাছের ভুনায় তেমন একটা ঝামেলা নেই। মুরগি ভুনা, মাছ ভুনা, এগুলো তো একদম শর্টকাট। আর ঝোলালা তরকারিতে কষাতে হয়, টাইম লাগে, রান্না করতে হচ্ছে টাইম লাগে। আর ভুনা তরকারি জাস্ট এই মাছ দিয়ে বা মাংস যেটাই রান্না করেন, জাস্ট মশলার সাথে কষিয়ে পানি দিয়ে হচ্ছে শুকিয়ে নিলেই হয়। তো এই তো এই যে আমি একটু এখন মাছটা একটু ছাড়িয়ে নিচ্ছি, ভাজার সময় সবগুলো একসাথে লেগে গিয়েছিল। এখন এই যে ফুটে উঠলেই একটা থেকে আরেকটা এইভাবে এই যে ছেড়ে আসবে। এই তো রান্নাটা আলহামদুলিল্লাহ খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। নিজের হাতে রান্না নিজে খেয়ে প্রশংসা করছি। এখন কি করবো বলেন, আপনাদের তো খাওয়াতে পারি না, তাই নিজেরটা নিজে খেয়ে প্রশংসা করলাম। আর এটা হচ্ছে যে সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাসা, তারপর উপরের বাসার বাচ্চারা আমাদের বাসায় আসছিল আমার ছেলের সাথে খেলতে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম কি খাবা, তো আমার ছেলে বলে উঠলো যে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই বানাও। এখন ওরাও বলতেছে হ্যাঁ আন্টি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো এই যে আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছি, এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব ওদেরকে। তো আলু 3টা হচ্ছে আমি এই যে এইভাবে ছিলে নিচ্ছি। তো আগে যখন প্রথম ফ্রেঞ্চ ফ্রাই বানাতাম, তো অনেক সমস্যা হতো, দেখা যেত যে কাঁচা রয়ে গিয়েছে, হ্যাঁ, আবার দেখা যেত যে বেশি না ভাজলেও কাঁচা রয়ে যেত, আবার বেশি ভাজলে হচ্ছে পুড়ে যেত বা নেতিয়ে যেত। তো এক্স্যাক্টলি সেটা কিভাবে বানায় ফ্রেঞ্চ ফ্রাইটা, এক্স্যাক্টলি রেসিপিটা জানতাম না, কিন্তু এখন হচ্ছে বানাতে এখন হচ্ছে আয়ত্তে এসে পড়েছে কিভাবে মানে এটা ক্রিস্পি রাখা যায়। ফ্রেঞ্চ ফ্রাইটা যদি বেশি ক্রিস্পি খেতে চান, তাহলে ভাজার আগে এটার মধ্যে চালের গুঁড়ো ইউজ করলে এটা আরও বেশি ক্রিস্পি হয়। রেস্টুরেন্টে দেখবেন, প্রায় অনেক রেস্টুরেন্টেই দেখবেন যে ওনারা চালের গুঁড়ো ইউজ করে এটাকে ক্রিস্পি রাখার জন্য। আর
যদি চালের গুঁড়া ইউজ না করতে চান তাহলে ভাজার সাথে সাথেই হচ্ছে ফ্রাইসগুলো খেতে হবে, তাহলেও মচমচা থাকে অনেকক্ষণ। তবে চালের গুঁড়াটা দিলে এটা অনেকক্ষণই মচমচা থাকে। তো এটা ছোট বড় সবারই পছন্দ। আর এই আলুগুলো ছিলার সাথে সাথে এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কালো হয়ে যাবে, কারণ এটার মধ্যে একটা আলাদা স্টার্চ থাকে আলুর। তো এই যে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, যেভাবে আর কি ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় আর কি, এভাবে কেটে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু পানি ছড়িয়ে দিয়েছিলাম, এটার মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর হচ্ছে পরিমাণ মতো বলতে এখানে 1 চা চামচের মতো লবণ আমি দিয়েছি। আর এখানে যে আমি ফ্রাইসগুলো কেটে রেখেছি আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে আমি বেশি মানে করব না, ফুটাবো না, এটা একটা বলক পর্যন্ত অপেক্ষা করব, কারণ বেশি যদি এটা ফুটাতে যান তাহলে কিন্তু ভাজার সময় এটা ভেঙে ভেঙে যাবে, তখন হচ্ছে একদম কুচি কুচি হয়ে যাবে। যে একটা বলক আসছে, এখনই আমি এটা সাথে সাথে নামিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো এই তো দেখেন এখনই আমি নামিয়ে ফেলেছি। তো আমি আপনাকে দেখাচ্ছি সামনে, যে দেখেন এটার মধ্যে নখ ঢুকবে কিন্তু এটা ভাঙবে না। আপনি যদি নখ দিয়ে একটু চিমটি দেন, এটা ঠিকই নখটা আপনার ঢুকবে, কিন্তু এটা এভাবে করলে ভাঙবে না। এরকম আর কি সেদ্ধটা করতে হবে, মানে 20% সেদ্ধ আর কি যেটাকে বলে। আর 80% তেলের মধ্যেই রান্না করতে হবে। তো এই যে তেলটা আমি দিয়ে এখানে সবগুলো আলু ঢেলে দিলাম। এটাকে এই অবস্থায় চুলার আঁচটা মানে মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না, না হলে উপর থেকে বেশি হচ্ছে রান্না হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এই যে দেখেন আমি অর্ধেক যখন হয়ে আসছে ফ্রেঞ্চ ফ্রাইটা, তখন আমি হচ্ছে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এখন এই যে ভালো করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে আমার হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই বানানো, এখন বাচ্চাদের দিব খেতে। আর তার আগে আমি একটু আপনাদের সামনে ট্রাই করব যে কেমন হয়েছে। আসলেও একদম অনেক সুন্দর মচমচে হয়েছে। আমারও পার্সোনালি ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ। রেস্টুরেন্টে গেলে আগে হচ্ছে জিজ্ঞেস করি ফ্রেঞ্চ ফ্রাই আছে কি না, যতই ঘরে বানিয়ে খাই কিন্তু রেস্টুরেন্টে গেলেও খেতে ইচ্ছে করে। এই যে আমি হচ্ছে আপনাদের সামনে একটু ট্রাই করেছি। আসলে আপনাদের সাউন্ড তো শোনাতে পারছি না, এটা আসলে অনেক মজা হয়েছিল। আর ভাজার আগে আমি এটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল দিয়ে নিয়েছিলাম। তো এই তো বাচ্চাদের দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে, এটা আমি হচ্ছে একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। একটা ব্যাগ অর্ডার করেছিলাম, তো আমি 3 দিন আগে ব্যাগটা অর্ডার করেছিলাম, তো আজকে এসে মানে হাতে পৌঁছেছে। তো আমি ডেলিভারি ম্যানের সামনে একবার খুলে নিয়েছি, তো এখন আবার আরেকবার খুলতেছি, আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য ব্যাগটা কেমন হয়েছে। এটা হচ্ছে পার্সোনাল ট্রেইলার ব্র্যান্ডের একটা ব্যাগ, YSL আর কি। তো ব্যাগটা খুবই সফট লেদারের ছিল, আমার ভালো লেগেছে। ভিডিওতে যেমন দেখেছি ওরকমই এক্স্যাক্টলি দিয়েছে। অনেক সময় অনলাইনে জিনিস আনলে ঠকিয়ে দেয় মানুষকে, কিন্তু না, এবার আসলে ব্যাগটা ভালো পড়েছে। এর আগেও আমি কয়েকবার এনেছি। এর আগে আমি সূচনা কসমেটিক একটা পেজ আছে ইস্টার্ন মল্লিকা, যে দোকানটা ওই আঙ্কেলের, ওইখান থেকে আমি অনেকবার ব্যাগ নিয়েছি। তো ওনারাও ভালোই ব্যাগ, মানে ওনারাও যেটা দেখায় সেটাই এক্স্যাক্টলি দেয়। তো এখন এইবার আর কি অন্য একটা পেজ থেকে নিয়েছি। তো ভয়ে ছিলাম কেমন না কেমন দেয়, কিন্তু না, আসলে এই ব্যাগটা খুব ভালো ছিল, লেদারটা খুব সফট ছিল। তো আমি এটা সবসময় ইউজ করব না, রেখে দিব। এখন আপাতত ইউজ করার, কয়েকদিন আগে আমি একটা ব্যাগ কিনেছি আছে, তো এখন আর এটা ইউজ করব না, তাই এটা হচ্ছে প্যাক করে রেখে দিব। এই যে দেখেন লেদারটা খুবই সফট, মানে ইউজ করে হচ্ছে আরাম লাগবে আর কি, এমন একটা বিষয়। তো এই তো এখন আমি হচ্ছে ব্যাগটা রেখে দিব। তো ব্যাগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমাকে। আর এই তো আপনারা কমেন্ট করলে আমি খুশি হব। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন তাহলে।